স্বাগতম অষ্টম সপ্তম শ্রেণীর আমার ছোট ভাই বোনদেরকে। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। তো আমরা আমি প্রতিটা ক্লাসে বলি যে আমি কিভাবে পড়াই, বা তুমি এই একটা ক্লাসে সবকিছু শিখতে পারবে কিনা। অবশ্যই তুমি একটা ক্লাসে তোমার 100% তুমি কভার করতে পারবা। কিভাবে? কিভাবে? যদি তোমার একবার বই, অর্থাৎ তোমার বইটা রিডিং পড়া থাকে, তাই না? সামনে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, সো এই চ্যাপ্টারটা কিন্তু একবার মোটামুটি তোমার একটু ধারণা থাকতে হবে, তাহলে তোমার জন্য আমার এই ক্লাসটা 100% হবে। অনেকে বল যে ভাই আমি তো দেখলাম আপনি তো সব কিছু গুছিয়ে পড়ান নাই। আচ্ছা চিন্তা করে দেখো তো, এই নামটাকে তোমরা পড়তে পারো না? উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, তারপরও তো আমি পড়িয়ে দিব, তাই না? এবং এমন কিছু টপিক এই অধ্যায়টা আছে, থাকবে। এই অধ্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার। এখন দেখো, একটা ক্লাস যদি 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট যে কাছাকাছি চলে যায়, তোমার কি মনে হয় তোমাদের এই বয়সে 60 মিনিট ধরে একটা ক্লাস দেখার কোনো সেই ধৈর্য ক্ষমতাটা আছে? নাই। এই তোমাদের মধ্যে অনেকের এই ধৈর্য ক্ষমতাটা নাই, সেই সুবিধার্থে আমি কি করি, অর্ধেক 30 মিনিট থেকে 40 মিনিটের কাছাকাছি আমি একটা ক্লাস নিয়ে আসি, যেহেতু আমি বই থেকে পড়াই। এই জন্য আমারও একটা বিশ্বাস আছে তোমরাও পারবে। আমি যা দাগায় দিব তোমরা বইতে দাগায় ফেলবে, এবং যেগুলো বোঝাবো সেগুলো একটু বোঝার চেষ্টা করবে। এই তাহলে চলো কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তো আমাদের আজকের অধ্যায়ের নাম কি? উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আচ্ছা, আমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে সুগঠিত নিউক্লিয়াস, মনে আছে কিনা? ইয়েস। এই চ্যাপ্টারটাতে আমরা ওইরকম কিছু টপিক, ওইরকম কিছু আমরা বিশ্লেষণ করব। চলো শুরু করছি। প্রাকৃতিক পরিবেশের ক্ষুদ্রাণতি ক্ষুদ্র জীবদেহ থেকে কিন্তু শুরু করে অতি বৃহৎকার ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালীতে প্রচুর মিল অমিল রয়েছে। কিচ্ছু বুঝি না, তাই না? আচ্ছা আমি আবার একটু বলি। এদিকে উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর কথা বলছে না, আমি কিন্তু প্রথম অধ্যায়ে পড়িয়েছি জীব, মনে আছে কিনা সবার? যে জীব, জীব কয় প্রকার? সো জীব হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে প্রাণী, রাইট, আর একটা হচ্ছে কি মানুষ। এখন মানুষকেও জীব বলে, প্রাণীকেও কি বলে? জীব বলা হয়। কিন্তু এখানে পার্থক্যটা কোথায় চলে আসে? পার্থক্যটা আসলে কোথায়? প্রাণীর যে একটা গঠন আছে, মানুষের যে একটা গঠন আছে, সেই গঠনের মধ্যে কিন্তু এই উচ্চ শ্রেণীর প্রাণী এবং মানুষের মধ্যে একটু পার্থক্য দেখা যায়। ঠিক আছে, কোষের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। এখন আসো, সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্য মানে যে একই, হলো যে জীবদেহের মাত্র কোষ দ্বারা গঠিত। তাহলে জীবদেহ অর্থাৎ মানুষ এবং প্রাণী, এই দুজনেরই কি দিয়ে গঠিত? কোষ দিয়ে আসলে গঠিত। বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীরা নিরলস, মানে একদম কোনো বিশ্রামহীন ছাড়া প্রচেষ্টায় কোষের গঠন, আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ের প্রচুর গবেষণামূলক কাজ করেছে। একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি একরকম নয়, বরং ভিন্ন। অর্থাৎ একটি জীবদেহে, অর্থাৎ তোমার মানুষের ভেতরে যে সব কোষ আছে, সেই সব কিছুর কোষের প্রকৃতি একই হবে, তার কোনো কি নেই, উল্লেখ নেই, এবং বরং ভিন্ন হতে পারে। আমরা এই পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব, কিন্তু বিভিন্ন নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না। তাই মোটামুটি সব ধরনের কোষ, যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয়, সেগুলিকে বর্ণনা করার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে।
প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, আমরা কিন্তু আলোক অণুবীক্ষণ যন্ত্র প্রথম অধ্যায়ে কিন্তু জেনে এসেছি। তারপরে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কিন্তু আমরা জেনে এসেছি। তাহলে এখন আসো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিল তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের উপরও আরও সুস্পষ্ট বিস্তারিত হয়েছে। অর্থাৎ আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু ভাইরাস দেখতে পারি। এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু আরও সুস্পষ্ট হয়েছে, মানে এই অঙ্গাণুগুলো দেখার জন্য। ওকে, আচ্ছা। এবং এটা দেখো এখানে আমাদের কি কি বলেছে, এখানে 5টা টপিক আছে, যেমন চিত্র অঙ্কনগুলো একদম 100% দেখে যাবে, 100%। এটা সবার জন্য। তারপর তুলনা মানে পার্থক্য করতে বলবে, মানে প্রাণী এবং উদ্ভিদ কোষের পার্থক্য করতে বলবে, এবং কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন কাজ। এটা তোমরা হচ্ছে তোমাদের গাইড বুক করলে দেখবা এই টাইপগুলো নিয়ে তুমি যদি পড়ো, জাস্ট এই 5টা এই অধ্যায় থেকে, মানে 5টার দিকে কয়টা আছে, 5টাই তো আছে। এই 5টা পড়লে, এই 5টা কোয়েশ্চেনই পড়লে দেখবা তুমি সব কিছুই জাস্ট তোমার কাছে ক্লিয়ার। তারপরে চতুর্থ টপিকটা পড়বা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার টিস্যুর কাজ, এবং সর্বশেষ উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর মধ্যে পার্থক্য। এই 5টা টপিক পড়লে তুমি এইখান থেকে যদি প্রশ্ন দেয় তুমি 1 থেকে 2টা সৃজনশীল আনসার করতে পারবে। ঠিক আছে। প্রথম যে টপিকটা আমাদেরকে সেটা শিখতে হবে সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠন। উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠন। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে কিন্তু গঠিত। প্রতিটি জীবদেহের মধ্যে কিন্তু মানুষও আছে, প্রাণীও আছে। তার মানে আমাদের উভয়ের জীবদেহটা এক বা একাধিক কোষ দিয়ে আসলে কি হয়, তৈরি হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত 2টি অংশে নিয়ে গঠিত, এক কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। একটু ওয়েট। আচ্ছা, এখন আসো আমাদের দেখতে হবে কোষ প্রাচীরটাকে। আমরা কিন্তু প্রথম অধ্যায়ে এই কোষ প্রাচীর অনেক শব্দটা পড়েছি না, একদম আমাদের কানে একদম সবসময় আমরা পড়েছি। এবার আসো কোষ প্রাচীর সম্পর্কে আমরা ডিটেলসে জানার চেষ্টা করি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাহিরে জড় পদার্থ দিয়ে তৈরি এক পুরু প্রাচীর থাকে, এটাকে বলা হয় কোষ প্রাচীর। আমরা চিত্র দেখব। এখন এই কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে কিন্তু কি হয় বলতো, গঠিত হয়। সেলুলোজ দিয়ে কি হয়, গঠিত হয়। আঁশ আর কি, সেলুলোজ মানে এখানে আঁশ বোঝায়, এটা যদিও বা একটু আঁশ বোঝায়। সো প্রাণী কোষে এই ধরনের আসলে প্রাচীর থাকে না। প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে, তার মানে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে আবরণটি হলো প্লাজমা দিয়ে তৈরি। কিসে দিয়ে বলে, প্লাজমা দিয়ে তৈরি। কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে কি বলতো তৈরি, সেলুলোজ দিয়ে কি বলতো তৈরি। তাহলে আমরা উদ্ভিদ কোষেরটা দেখি। ওকে, সো উদ্ভিদ কোষের প্লাজমা পর্দা দিয়ে আবৃত থাকে। কোষের সজীব অংশকে রক্ষা করে এবং কোষের সীমারেখা নির্দেশ এবং কোষ প্রাচীরের প্রধান কাজ। এমসিকিউ দিবে, বুঝতে পারলা? সো এখান থেকেও এমসিকিউ পাবা, এবং এটা তোমাকে খতে লিখতে দিবে। 2 আসো, 2 হচ্ছে কি, প্রোটোপ্লাজম। একটি প্রোটোপ্লাজম প্রধানত কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত হয়। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব যৌগের সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা 67 থেকে 90। তার মানে এটা আমাদের কি বলতো, এমসিকিউতে আসবে। বুঝতে পেরেছো? এবার আসো কোষ ঝিল্লি। আমরা কোষ ঝিল্লি দেখছি না এখন কিছুক্ষণ আগে, এই কোষ ঝিল্লিটা দেখবো। তো কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম এগুলো কিন্তু আমাদের খতে কিন্তু লিখতে দিতে পারে, অবশ্যই ভালো করে দেখতে হবে। পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিক দ্বারা গঠিত। বর্তমানে এটিকে বলা হয় বায়োমেমব্রেন বলা হয়। তাহলে কাকে বা কার অপর নাম বায়োমেমব্রেন? অবশ্যই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির অপর নাম হচ্ছে কি, বায়োমেমব্রেন। এটি কোষের ভিতর এবং বাহিরের মধ্যে পানি, খনিজ লবণ, গ্যাস ইত্যাদি পরিবহন নিয়ন্ত্রণ
করে। সাইটোপ্লাজম দেখো কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে, প্রোটোপ্লাজম নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো যে অংশ আছে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজমের অভ্যন্তর অর্থাৎ ভিতরে, অভ্যন্তরের মানে কি তোমাদের বলছিলাম নিশ্চয়ই, অভ্যন্তরের মানে হলো ভিতরে। এখন এই অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়া, জৈবনিক মানে হচ্ছে আমাদের শরীরে আমরা ধরো এটা কিভাবে বোঝাই, যে আমাদের শরীরে কিছু সক্রিয় কোষ আছে। সক্রিয় কোষের সাথে এটা হচ্ছে একটা সম্পর্কিত। আমরা একটু দেখি, জৈবিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গ আসলে বলা হয়। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিটা হচ্ছে, এটা মাথায় রাখবা যে সাইটোপ্লাজম, এইটা একটু ভালো করে পড়তে হবে। কেমন, এটা একটু দেখায় ফেলবো তোমরা। দেখো এখন সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু আছে, যেমন হচ্ছে প্লাস্টিড রয়েছে, মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সাতস্ফেন্টিউল, কোষগহ্বর। এই যে তোমরা মানে এই চ্যাপ্টারটা তোমরা যখন নবম, ঠিক আছে, এবং দশম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে, সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করবা, বিজ্ঞান বিভাগে যদি আসো তুমি এইটা বায়োলজিতে 100% পাবে বিজ্ঞান বিভাগে। হ্যাঁ, তুমি যদি ভাইয়া এখন তো তবে সপ্তম শ্রেণীতে, অর্থাৎ তোমাদের আর 2 বছর আছে, 2 বছর বলতে মানে 9 বললাম আর কি। তোমরা যখন আরো 1 বছর পার হয়ে, আরো 1.5 বছর পার হয়ে তোমরা যখন হচ্ছে নবম শ্রেণীতে, তোমরা যখন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হবে, দেখবে এটা তোমাদের জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজিতে কিন্তু আছে। সো এই টপিকগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ। ভাই আমি মুখস্থ করতে পারি না, তাহলে কি করতে হবে, 3 থেকে 4 বার লিখতে হবে। 3 থেকে 4 বার কি করতে বলতে, লিখতে হবে। এভাবে না হলে আমাদের মুখস্থ হবে না। আচ্ছা, এটা হলো আমাদের দুইটা চিত্র। এই চিত্র দুটো হচ্ছে কিভাবে আঁকতে হয়, তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা। সো ওইখান থেকে শিখে ফেলবা। যেমনটা যেটা আমাদের উদ্ভিদ কোষের আণবিক একটা চিত্র, তাহলে প্রাণী কোষের। তাহলে দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা আমাদের গোল মতো না, ইয়েস, এটা আমাদের কিসের মতো, গোলের মতো। আর এই অংশটাকে বলা হয় কি, ক্লোরোপ্লাস্ট। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, একটা মাইটোকন্ড্রিয়া, এই যে দেখো মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে গোলজি বস্তু একটা আছে, এটা গোলজি বস্তু। তাহলে অভ্যন্তরীণ কোষ, এখানে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ কোষ, ঠিক আছে। প্লাজমা মেমব্রেন, এইটার উপরে থাকবে প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া দেখো এখানে আছে। সো এই মাইটোকন্ড্রিয়া আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটু পার্থক্য আছে কি, ওকে। এবার আসো আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমে কি বলতো, অঙ্গাণুটা পড়বো একদম, এটা হচ্ছে 5 স্টার দিব ভাইয়া। সো একদম খুব মনোযোগ সহকারে পড়তে হবে, 5 স্টার দিলাম, ঠিক আছে। খেয়াল করো, একটা আমাদের পড়তে হবে প্লাস্টিড। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন এবং অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। এটা তুমি তোমাদের পরীক্ষায় ক নাম্বারে দিতে পারে। অবশ্যই যখন দিবে আমাকে অবশ্যই কমেন্টে বলতে আসবা যে ভাই আপনি যে বলছিলেন যে প্লাস্টিড কাকে বলে, এটা আমাদের কোয়েশ্চেনে দিছে। সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেই, এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। এই প্লাস্টিড না থাকলে কখনো পাতা হচ্ছে সবুজ হতো না, যে ফলমূলগুলো সবুজ, কমলা, সাদা হয়, এই প্লাস্টিডে কিন্তু এক একটা অবদান থাকে। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, হ্যাঁ কেমন, তারপর হচ্ছে বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা গ্রহণ করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে, 2 ভাগে। একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্টিড, আর একটা হচ্ছে লিগিওপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড এবং লিগিওপ্লাস্টিড। যদি প্লাস্টিড বর্ণনা করতে বলে অবশ্যই তোমাকে গ নাম্বার দিতে পারে, তো একদম মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা কিসের, রঞ্জক পদার্থের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে আমরা প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করেছি, 2 ভাগে। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক আর একটা হচ্ছে লিগিওপ্লাস্টিড। কিন্তু এখানে যে ক্রোমোপ্লাস্টিক মানে বর্ণযুক্ত প্লাস্টিক আবার হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলতো, 2 প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আবারও বলছি, যদিও প্লাস্টিডকে 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 ক্রোমোপ্লাস্টিড, 2 লিউকিওপ্লাস্টিড। দেখো ক্রোমোপ্লাস্টিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 ক্রোমোপ্লাস্টিড,
প্লাস্টিড, প্লাস্ট, সরি এর প্লাস্টিড বলছি, বাট এখানে এসে আমরা আরেকটা যখন অংশে বা আরেকটা যখন বিস্তারে গেছে আমরা ক্লোরোপ্লাস্ট হবে, এটা ক্রোমোপ্লাস্ট। এখন এদের মধ্যে তিনটি অসংখ্য এখন কি দেখা যাচ্ছে পরিলক্ষিত হবে। আবার বলছি দেখো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টিড, তিনটা অংশ। তাহলে যথা এবং এদের আবরণী এবং স্টোমা এবং গ্রানা। এখন প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টের সবুজ যে অংশটা আছে এটাকে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ তাকায় সবুজ ধারণ করে সালোক সংশ্লেষণ সহায়তার এর প্রধান কাজ। এর কিসের কাজ? প্রধান কাজ। অর্থাৎ প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট, এই যে প্রথম যে প্লাস্টিডটা রয়েছে এটা কিন্তু সবুজ বর্ণে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ কি করে? সবুজ বর্ণ ধারণ করে। ক্রোমোপ্লাস্টের ফুলে পাপড়ি ফলের ত্বকে বিভিন্ন বর্ণচিত্র বিশিষ্ট কি করে বলতো সৃষ্টি করে। সবুজ ফল ফাঁকার সময় ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। তাহলে খেয়াল করো, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট মানে কোনটা? এই যে দ্বিতীয় যে আমাদের প্লাস্টটা রয়েছে, এগুলো আমরা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে, আমরা একটু কালারটা দিই, আমরা কালারটা ওকে, এটা হচ্ছে ফুলের পাপড়ি এবং ফলের ত্বকে বিভিন্ন বৈচিত্র্য। তার মানে ফল, এই যে ফলের ত্বক, হ্যাঁ ফলের ত্বক এবং ফুলের পাপড়ি, এগুলো আমরা কি থেকে পাবো? এই যে ক্রোমো, ঠিক আছে, এই যে মো মো, আর এখানে ক্লোরো, রোদ, ঠিক আছে, রোদ লাগবে না অবশ্যই, সালোক সংশ্লেষণের জন্য রোদ লাগবে। সো আমরা এখান থেকে এটাকে মাথা রাখবো রোদ, এবং এটাকে মাথা রাখবো ম দিয়ে হচ্ছে যে কোনো একটা ফল, আম তাম মনে রাখতে পারো। এবং ফুলের পাপড়ি, দেখুন ফলের ত্বক বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট রূপান্তরিত বর্ণ বৈচিত্র্য কি করে? সৃষ্টি করে। এখন টমেটোর যে লাল টকটকে রং দেখায় তা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, মাথা রাখবা। ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা, হলুদ বর্ণের ক্যারোটিনেট নামক রঞ্জন পদার্থ থাকে। এগুলো একটু মুখস্থ করে ফেলবা। সো এখানে আমাদের এমসিকিউ আছে, ঠিক আছে, এখান থেকে এই টপিকটা। তারপর দেখো, উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না এইসব অংশে কিন্তু কোষে লিউকোপ্লাস্টিড থাকে। এই যে মূলা আছে না, মূলার রং কেন সাদা? কারণ ওইখানে তোমার হচ্ছে সূর্যের আলো পৌঁছাতে পারে না। যেমন মূলের কোষের প্লাস্টিড, সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো আসলে রূপান্তরিত হয় ক্লোরোপ্লাস্টিডে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যদি একটা সবুজ দুর্বা গাছদের উপর ইট কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যাবে। কেন যাবে? কারণ সেই ঘাসের উপর কোনো রোদ পড়েনি। কারণ এই ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। ক্লোরোপ্লাস্ট কিন্তু লিউকোপ্লাস্ট, অর্থাৎ প্রথম যে প্লাস্টিডটা আছে এটা কিন্তু দ্বিতীয় প্লাস্টিডে পরিণত হয়ে যায়। পরবর্তীতে সরিয়ে নিলে সূর্যের আলো ঘাসগুলো আভা সবুজ বর্ণে হয়ে যাবে। এতে প্রমাণিত হয় যে আসলে প্লাস্টিড রূপান্তরিত অন্যরূপ প্লাস্টিডে রূপান্তরিত হতে পারে। 2. মাইটোকন্ড্রিয়া। সুসজীব উদ্ভিদ এবং প্রাণীকোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে আমরা মাইটোকন্ড্রিয়া বলে থাকি। সো এখান থেকে তোমরা খ এবং গ পাবা। সো আমি বারবার বলছি, দাগিও দিচ্ছি যে কোনগুলো ভালো করে পড়বা। এই মাইটোকন্ড্রিয়াকে কেন বলা হয়? এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি জীবের যাবতীয় বিপাকীয় কাজের উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। উদ্ভিদ কোষসমূহের এর সংখ্যা বেশি থাকে, উদ্ভিদ কোষসমূহে এই সংখ্যা কি থাকে? বেশি থাকে। তবে প্রাণীর যকৃৎ কোষে এই সংখ্যা সহস্রাধিক, ঠিক আছে। সো এখান থেকে এমসিকিউটা একটু দেখে ফেলবো তোমরা। এবার আসো আমরা গোলজি বস্তু দেখবো। সো এইগুলো হচ্ছে পর্দাকার, গোলাকার বা সূত্রানুকার অঙ্গাণু নিউক্লিয়াসের কাছে অবস্থান করে, যেমন উৎসেচক, হরমোন ইত্যাদি। করণ এর কাজ হচ্ছে কি? গোলজি বডির কাজ। তারপর আছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা হচ্ছে কি সাইটোপ্লাজমের একক ঝিল্লি বিশিষ্ট জালিকার অঙ্গাণু থাকে যা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো কোষে মসৃণ ও অমসৃণ এটা আছে, হ্যাঁ। রাইবোজোম দেখবা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে দানার মতো। তারপর লাইসোজোম দেখবা, লাইসোজোম হচ্ছে প্রাণী কোষের সাইটোপ্লাজমে দ্বি-স্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেনে আবর্ত লাইসোজোম থাকে। এটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। সো 7 নম্বর হচ্ছে সেন্টিওল, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্টিওল বলে। সেন্টিওল সাধারণত এটি স্বচ্ছ দানাদারবিহীন পদার্থ। সো তার আবদ্ধ এই অবস্থায় এটিকে সেন্টিজোম বলা হয়। কি বলা হয়? সেন্টিজোম বলা হয়। সো এবং আরেকটা বিশেষত্বকে প্রাণীকোষে বিভাজনের সময় অ্যাস্টার, ঠিক আছে, এটা তোমরা হচ্ছে অষ্টম শ্রেণীতে উঠলে অর্থাৎ ক্লাস 8 উঠলে এটা হচ্ছে এই টপিকটা পাবা। সো এখান থেকে দেখাই দিচ্ছি অ্যাস্টারটা হচ্ছে কি সেন্টিওলের কাজ। সেন্টিওলে কি প্রধান কাজ? তোমাদের এমসিকিউ দিতে পারে।
ওকে, লাস্ট ওয়ান আছে আমাদের কি কোষ গহ্বর। ওকে, এটা একটু পড়বা, যেমন আমি একটু দাগাই দিই কোষের, এটা একটু মাথা রাখবা ওই কারণে। ওকে, এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে 5 স্টার দেওয়া যায়, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা তোমাদের দিবে। সো প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলা হয়। সো কয়েকবার লিখে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, 2 থেকে 3 বার এটা পড়বা। আচ্ছা, দেখো প্রতিটি নিউক্লিয়াসে কয়টি অংশ থাকে? 4টা অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওপ্লাজম। কয়টা অংশ থাকে নিউক্লিয়াসের মধ্যে বলো তো? 4টা। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এবং মনে রাখো মেমব্রেন ম্যাম পর্দা করে। ম্যাম কি করে? ম্যাম পর্দা করে, এই যে মেমব্রেন পর্দা। তারপরে নিউক্লিওলাস, তারপর আরেকটা হচ্ছে কি জালিকা এবং নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, নিউক্লিওলাস লাশ, তারপর হচ্ছে জালিকা, তারপর হচ্ছে প্লাজম। তাহলে মেমব্রেন পর্দা, তারপর হচ্ছে লাশ, তারপর হচ্ছে জালিকা, তারপর হচ্ছে প্লাজম। আমার সাথে সাথে একটু বলো সবাই চোখ বন্ধ করে, মেমব্রেন পর্দা, নিউক্লিওলাস, জালিকা, প্লাজমা। সাবাস, গুড, অসাধারণ হয়েছে কিন্তু তোমরা আমার সাথে বলতে বলতে পড়ছো। তারপর দেখবা তোমরা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা আমরা চিত্রটা একটু দেখি, এটা যেহেতু তোমাদের বইতে থাকবে চিত্রটা। এই যে নিউক্লিয়ার মেমব্রেন পর্দাটা, পর্দা মানে কি? সবসময় আমরা বাইরে করবো, নিশ্চয়ই এই পর্দাটা আমাদের বাইরে থাকবে। মানে একটা, দুইটা, ধরো তিনটা, এবং ধরো এটা হচ্ছে আমাদের কি বলতো নিউক্লিয়াস, যদি আমার আঁকতে পারতেছি না। এবং ধরো মাঝখানে একটা গোল যেটা থাকবে, এটাকে নিউক্লিয় লাশ বলা হয়, নিউক্লিয় লাশ। তারপর দেখো আমরা এখানে কিছু যে গ্যাপ রেখেছি, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এইগুলো গ্যাপগুলোকে কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। নিউক্লিয়ার কি বলা হয়? রন্ধ্র বলা হয়। আর এটার মধ্যে তোমরা এইভাবে কিছু দেখতেছো না, এটাকে বলা হয় আমরা জালিকা বলবো। কি বলবো? জালিকা। কিন্তু এখন তুমি প্রশ্ন করতে, ভাইয়া আপনি তো প্লাজমা দেখালেন না। প্লাজমা হচ্ছে এই জালিকার ছাড়া যে ফাঁকা স্থানগুলো আছে, এই যে ফাঁকা জায়গাগুলো থাকবে, এগুলোকে বলা হয় নিউক্লিয় প্লাজমা। তাহলে পর্দাটা কোথায় থাকে? মানে পর্দাটার সর্বশেষ, নিউক্লিয়াসের সর্বশেষ বহিঃস্তরে যে আবরণটা থাকে সেটাকে মেমব্রেন বা পর্দা আসলে বলা হয়। অর্থাৎ এই দুটা আর কি, তাই না? তারপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস মানে কোনটা? এই গোল বৃত্তটা। তারপর হচ্ছে নিউক্লিয় জালিকা। জালিকা মানে কোনগুলো? এই যে চক্রাকারে যেগুলো থাকবে এগুলো হচ্ছে জালিকা। এবং প্লাজম, হ্যাঁ প্লাজম কোনগুলো? ফাঁকা যে স্থানটা থাকবে সেটা। আমি ভার্ব এটা 5 স্টার দিচ্ছি এখানে, এটা তোমরা নিজেরাই পড়বে। ঠিক আছে, আমি তো পড়েই দিচ্ছি, তারপর তোমরা এটা নিজেরাই পড়বে। যদি কোনো কনফিউশন বা তোমাদের তারপর যদি কোনো যদি কি থেকে দেখো বলো তো, প্রবলেম হয়, অবশ্যই সেটা কমেন্টে জানাবা। সো উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ, এটা কিন্তু কতে দিতে পারে। সো মাস্ট বি রিড, এটা একবার পড়লে হবে। কেমন? আমরা একদম শেষের দিকে চলে আসছি। মাস্ট বি রিড, এত আহামরি কঠিন না। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা টিস্যু নিয়ে কথা বলবো। টিস্যু হচ্ছে আমাদের একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা টপিক বলা যায়, এটাকে 5 স্টার দিয়ে রাখতে পারি। উদ্ভিদ টিস্যু। এখন উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত, বিভিন্ন প্রকার টিস্যু। এখন এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ করে। এখন বিভাজন ক্ষমতা অনুযায়ী, কি ক্ষমতা অনুযায়ী? বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত হচ্ছে 2 রকম, যথা বাজক টিস্যু আর হচ্ছে স্থায়ী টিস্যু। বাজক টিস্যু এবং কি টিস্যু? স্থায়ী টিস্যু। বাজক টিস্যু হচ্ছে কি উদ্ভিদের দেহে যেসব টিস্যু, উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষ বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে বাজক টিস্যু বলা হয়। বাজক টিস্যুর উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, মাথা রাখো বর্ধনশীল অর্থাৎ মাঝখানে, বিশেষ করে কাণ্ড এবং মূলের অগ্রভাগে অবস্থান করে। এখান থেকে আমরা এমসিকিউ পেয়েছি, একদম 2টা লাইনে এমসিকিউ কিন্তু মাস্ট পেয়েছি। আমার সাথে আবার বলো, উদ্ভিদের দেহে যেসব টিস্যু কোষ বিভাজনের ক্ষমতা রয়েছে সেগুলো হলো বাজক টিস্যু। তাহলে বাজক টিস্যু কোনগুলা? অর্থাৎ এগুলো কোষ বিভাজনে কি আছে বলতো? ক্ষমতা রয়েছে। তো বাজক টিস্যুর উদ্ভিদে বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড মূলে অগ্রভাগে কি এদের অবস্থান করে। যেমনটা দেখো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কিছুক্ষণ আগে আমরা মেমব্রেন দেখেছি, নিউক্লিওপ্লাজম দেখেছি, নিউক্লিয়ার লাশ দেখেছি এবং জালিকা দেখেছি। এই নিউক্লিয়াস আজকে দেখো, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ একটা বাজক টিস্যুর মধ্যে কি কি আছে? সাইটোপ্লাজম আছে, কোষ প্রাচীর আছে এবং নিউক্লিওলাস রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। আচ্ছা, এবার আসো আমরা ভাজক টিস্যুর কিছু কাজ দেখব, অবশ্যই গুরুত্বপূর্ণ। ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যুর নতুন নতুন টিস্যুতে আসলে কি হয়? বা সৃষ্টি হয়। এটি উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ
উদ্ভিদ বড় হবে নাকি মানে লম্বা হবে নাকি মোটা হবে, এটা হচ্ছে বাহ্যিক টিস্যুর কাজ। এবার আসে স্থায়ী টিস্যু। বাহ্যিক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু আসলে বলা হয়। উদ্ভিদের প্রায় সর্বত্র অর্থাৎ সর্ব জায়গাটি এই টিস্যুটা দেখা যায়। স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার। এক সরল টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। জটিল টিস্যু, জাইলেম এবং ফ্লুয়েম, করণকারী টিস্যু। আমার সাথে সাথে সবাই একবার বলো তো দেখি। স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার। স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার। এক সরল টিস্যু, জটিল টিস্যু এবং করণকারী টিস্যু। সরল টিস্যুগুলো হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সরল টিস্যুগুলো হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে জটিল টিস্যু কোনগুলো? জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম এবং কি ফ্লুয়েম। তাহলে করণকারী টিস্যু হচ্ছে কি এটাই। স্থায়ী টিস্যুর কাজ এগুলো তোমরা হচ্ছে 9, 10 উঠলে 9 এবং 10 এ উঠলে এগুলো পাবা। এই টপিকগুলো বিস্তারিত আছে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের একদম গোড়া থেকে পড়াচ্ছি, মানে 7 থেকে পড়াচ্ছি, যাতে তোমরা 9, 8 এ উঠলে যাতে বুঝতে পারো, 9 এ উঠলে যাতে আমার কথা মনে থাকে, ঠিক আছে? আর ক্লাসটা আমার সাথে করতেছো না, করতেছো বা যারা করতেছে তারা কি তোমরা কি করবা, তোমাদের মতামতটুকু জানাবা, ঠিক আছে? আমাদের কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, ঠিক আছে? ক্লাসগুলো কেমন হচ্ছে, তুমি বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? অবশ্যই তোমার ভাইয়াকে জানাবা। আমি তোমাদেরকে এইভাবে পড়াবো, আমি তোমার সামনে পড়াচ্ছি, হ্যাঁ, একদম হোম টিউটরের মতো, ঠিক আছে? ওকে, আমার কাজ যতটুকু আমি তোমাদের সেটুকু। প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ, অবশ্যই এটাও কিন্তু 5 স্টার। দেখছো আমি কিন্তু তোমার পড়াগুলোকে তোমাকে দাগাই দিচ্ছি, মানে কোনগুলো তুমি নিজে পড়বা, ঠিক আছে? কোনগুলো তুমি নিজে পড়বা। যেমনটা দেখো আমি এখান থেকে পড়াচ্ছি, এখান থেকে। যেমন প্রাণীদেহে বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত। টিস্যু সাধারণত 4 ধরনের। একটা হচ্ছে আবরণীয়, পেশি, যোজক এবং স্নায়ু। আবরণীয় টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং স্নায়ী টিস্যু। যেমন আবরণীয় টিস্যুগুলা কি? এই টিস্যু আসলে দেহের কোলা অংশে ডেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে, এটাকে আবরণ টিস্যু বলে। আমাদের যে চামড়াটা আছে না, এটা হচ্ছে আমাদের কি টিস্যু বলতো? আবরণ টিস্যু। আমাদের ত্বকের বাহিরে যে আবরণ, বুকগহ্বরের ভিতরের আবরণ, এটাকে বলা হয় আবরণ টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণ টিস্যু দিয়ে তৈরি। এখন আসো আবরণ টিস্যুর বৈশিষ্ট্য। আবরণ টিস্যুগুলো এক বা একাধিক স্তর আসলে কি হয়? সজ্জিত হয়। তারপর হচ্ছে কি, কোষগুলো একটা পাতলা ভিত্তি পর্দা দিয়ে সাজানো থাকে। এই ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় দাত্র বা ম্যাট্রিক্স থাকে না, তাই না? তাহলে দেখো কাজটা হচ্ছে কি, এই টিস্যু দেহের ভিতরে এবং বাইরে আঘাত করে রক্ষা করে এবং পাকস্থলী অন্তরে অবশ্যই পাচক রসক কি করে? করণ করে। এগুলো হচ্ছে আমাদের পেশি টিস্যু এবং মাসকুলার টিস্যু। দেহের কোনো পেশি আমাদের ইচ্ছা মতো চালনা করতে পারে, এগুলোকে পেশি টিস্যু বলা হয়, যেমন হাতে পায়ের পেশি। সো এই পেশিগুলো আমরা যেভাবে চাটতে চাই সেভাবে চলে। তারপর দেখো এই ধরনের পেশি হচ্ছে নিজের ইচ্ছা মতো, যেমন পাকস্থলীর পেশি। যেমন এখন জানলাম পেশি হচ্ছে আবার কয় প্রকার? 3 প্রকার। একটা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশি মানে কি? যে পেশিটা হচ্ছে আমরা নিজেরাই কি করতে পারবো? সংকোচন প্রসারিত করতে পারবো, মানে নিজেদের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, ঠিক আছে? অনৈচ্ছিক পেশি মানে কি? যেগুলো হচ্ছে আমরা সরাসরি আমাদের কোনো কি নাই, নিয়ন্ত্রণ নাই, মানে এই ধরনের পেশির উপর আসলে আমাদের সরাসরি নিয়ন্ত্রণ নাই, এগুলোকে আমরা কি বলবো? অনৈচ্ছিক আসলে পেশিটা বলবো। হৃৎপেশিটা মানে কি? হৃৎপেশিটা হচ্ছে আরেক ধরনের পেশি, যেটা নিঃছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহে রক্ত সঞ্চালন করে। শুধু হৃৎপিণ্ড এই পেশি দ্বারা গঠিত। শুধু কি বলতো? হৃৎপিণ্ডটাই এই। তাহলে এমসিকিউ দিতে পারে, তাহলে হৃৎপেশির বা কোন হৃৎপেশি দ্বারা গঠিত? অবশ্যই তোমাদেরকে আনসার করতে হবে কি? হৃৎপেশিটা। সো এই পেশি দেখতে আসা অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির কাজ। এখন পেশির কাজটা কি? দেহের আকার দান করে, অস্থির সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া সহায়তা করে, দেহের বিভিন্ন অঙ্গের রক্ষা করে। হৃৎপেশি দেহের রক্ত সঞ্চালন কি করে? সহায়তা করে। এবার আসো আমরা হচ্ছে যোজক টিস্যুটা পড়বো। যোজক টিস্যুটা হচ্ছে কি, যেসব যোজক টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল, ম্যাতময়, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, ম্যাতময় ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি? যোজক টিস্যুর উদাহরণ। সো এখান থেকে তোমরা হচ্ছে এমসিকিউ দেখে নিবা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা বলছিলাম না, হিউজ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো স্নায়ু টিস্যুটা হচ্ছে 3 স্টার দিলাম। এই স্নায়ু টিস্যু দিয়ে দেখবা, তোমরা যদি গাইড বুক থেকে থাকে, এই স্নায়ু টিস্যু দিয়ে তোমরা অবশ্যই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিবে যে স্নায়ু টিস্যুটা আঁকা হতে পারে। খেয়াল করো, এই স্নায়ু টিস্যুটা হচ্ছে কি, তোমার 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা। একটা হচ্ছে কোষ দেহ, ড্রেন্ড্রেন, আর একটা হচ্ছে অ্যাক্সেন, ডেন্ড্রন।
হ্যাঁ, আবার বলো তো এই নিউরন, হ্যাঁ এই নিউরন, এটাকে পুরোটা নিউরন বলা হয়। নিউরনের কয়টি অংশ? 3টি অংশ। এক হচ্ছে কোষ দেহ, ডেনড্রন এবং অ্যাক্সন। তাহলে কোষ টিস্যুর কাজ কি? দেহের বিভিন্ন ইন্দ্রিয় সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ এবং উদ্দীপনা সাড়া দেয়, যেমন মশা কামড়ালে অনুভূতি, প্রতারক চেষ্টা করে, উদ্দীপনা এবং ঘটনা স্মৃতিতে, মানে আমাদের মস্তিষ্কের যে কাজগুলো খেয়াল করো। আমরা হচ্ছে প্রথমেই কিভাবে আঁকবো, এরকম করে আঁকবো। যদি আমার ড্রটা খুব ভালো হচ্ছে না, ওকে। সো আমরা এটাকে টানবো, এটা একটা মাঝখান থেকে টানলাম, ঠিক আছে। সো এখানে কালো ফুটা দিব, এবং এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এইভাবে আঁকবো। একটু বড় বড় করে দিব। হ্যাঁ, এইখান থেকে ছোট্ট করে এখানে একটা মাথা আসবে, তারপর এখানে একটা চোখ দিব, ঠিক আছে। ও আমি তো এঁকে ফেললাম, দেখতেছি। আচ্ছা, এইভাবে একটা চিত্রটা আঁকবা। আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম, তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এই অধ্যায়টা শেষ, ঠিক আছে। একদম শেষের দিকে চলে আসছি, মানে এই অধ্যায়টা আমরা শেষ করে ফেলছি। এবার আসো আমরা এই অধ্যায়ে আসলে কি কি গেলাম আমরা শর্টকাট একটু জেনে নিই। যেমন জীবদেহের গঠনগত কার্যকর এককের নাম হচ্ছে কি? কোষ। তো কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশটাকে প্রোটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সজীব অঙ্গাণুগুলোর নাম হচ্ছে নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, সেন্টিউল ইত্যাদি। এবং প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার: ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। তাহলে ক্লোরোপ্লাস্টিড এবং ক্রোমোপ্লাস্টিড আমরা পড়েছি, রাইট? একদম। মাইটোকন্ড্রিয়াকে শক্তি হাউস বলা হয় কারণ শ্বসন প্রক্রিয়া, এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়ব। উৎপন্ন শক্তি মাইটোকন্ড্রিয়া সঞ্চিত হয়। এবার আসো উৎপত্তির দিক থেকে এক হয়ে সম আকৃতি অথবা বিভিন্ন আকৃতি কোষ যদি দলগত একই ধরনের কাজ করে, এদেরকে কোষগুচ্ছ টিস্যু বলা হয়। টিস্যু হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। বাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর হচ্ছে কি? উৎপত্তি। তারপর দেখো যে টিস্যু কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে বাজক টিস্যু বলা হয়। বাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকারযুক্ত পরিণত টিস্যুগুলোকে স্থায়ী টিস্যু বলে। হৃদপেশি এক ধরনের কি? অনিচ্ছিক পেশি। এটা কিন্তু এমসিকিউ তো 100% এরকমটা দিতে পারে। রক্ত কিন্তু এক ধরনের যোজক কলা। তো রক্ত হচ্ছে এক ধরনের কি বলতো? যোজক কলা। আচ্ছা, সো এটা কিন্তু আমরা পড়েছি বাজক টিস্যু কোষে কোনটা অনুপস্থিত। অবশ্যই দেখি তোমরা যারা আমার ক্লাসে মনোযোগ দিয়েছিলা, তোমরা হচ্ছে গাইড বুক না দেখে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা, ঠিক আছে, জানাবা। সো পিটা হচ্ছে সংকোচন এবং প্রসারণ। সংকোচন এবং প্রসারণ এটা আমাদের কি পেশি বলতো? ঐচ্ছিক পেশি। কি পেশি? ঐচ্ছিক পেশি। এটা আমাদের অনৈচ্ছিক পেশি। সেটার পার্থক্য আমাদের লিখতে হবে। ওই যে আমরা যখন গাছের উপর হচ্ছে কি, আমরা গাছের উপর যখন ইট বা একটা টপ চাপা দিলে তো গাছটা কি ধরনের হবে? গাছটা হচ্ছে তোমার অক্সিজেন পাবে না, তাই না? এটা একটা গাজর। গাজরটা হচ্ছে কোন রঙের হয়? আই থিঙ্ক আমরা এখন প্রশ্ন পড়ি নাই, দেখি। প্রশ্নটা হচ্ছে কি বলছে যে মূল হওয়া সত্ত্বেও বাস্তবে এটা বর্ণময় কেন? বর্ণময় যে সাদা কেন, ঠিক আছে, বা বর্ণময় কেন? ওই যে আমরা প্লাস্টিডেরটা। সো ঢাকার উদ্ভিদে এতদিন পর যে পরিবর্তন দেখা গেল, অবভিয়াসলি মানে গাছের উপর, দুবা গাছের উপর আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি, যখন হচ্ছে ইট চাপা থাকবে তখন সেটা কিভাবে সাদা হয়ে গেল বা কিভাবে আবার কয়েকদিন পর আবার সেটা পুনরায় হলো। ওকে, আচ্ছা। সো এই ছিল আজকে ক্লাস। আশা করছি তোমাদের সবার ভালো লাগলো। অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবা। আর দেখা হবে আরেকটি কোনো নতুন ক্লাসে। ততদিন তোমরা এখন যারা সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডের মাঝেও শেয়ার করে রাখো। ধন্যবাদ তোমাদের সবাইকে।